শুভেচ্ছা। শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকেলে রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। সেখানে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। দর্শক, এ বিষয়ে আমরা আরও জানব। বাংলা মোটর সেন্টার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, চিঠি কি ইসি সচিবালয়ে পৌঁছেছে কিনা এবং দলীয় এমপি পদ বহাল থাকা না থাকা নিয়ে কি বলছে নির্বাচন কমিশন? লোপা, আমরা সর্বশেষ খোঁজখবর নিয়েছি এবং নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে যে না, এখনো নির্বাচন কমিশন সেই চিঠিটি পাননি। তবে বলা যেতে পারে যে তারা হয়তো আজকের মধ্যেই পেয়ে যাবেন বা পরবর্তীতে তারা আগামীকালকে, যেহেতু আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার প্রায় কাছাকাছি সময়, এজন্য হয়তো তারা এ ব্যাপারে কমিশনের তরফ থেকে আসলে কিছু জানানো হচ্ছে না। তবে আগামীকালকে এ বিষয়ে কমিশন জানাবে আনুষ্ঠানিকভাবে। তারা চিঠিটি পেয়ে গেলেই তারা বলেছেন যে সেই বিষয়ে তারা জানাবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে দলীয় পদ থাকবে কি থাকবে না, এখানে আসলে বেশ কিছু ব্যাপার রয়েছে এবং যার মধ্যে আসলে বলা যেতে পারে যে দল থেকে বহিষ্কৃত হলে যেটি হয় সাধারণত যে ওই ব্যক্তি সংসদে তার প্রতিনিধিত্ব হারান। তবে এখানে একটি বিষয় হচ্ছে যে দলীয় অবস্থান যেটি রয়েছে সেটি যেরকম এখানে উল্লেখ করার মতো আরেকটি বিষয় হচ্ছে যে সংসদের স্পিকার যিনি থাকছেন তার কাছে আসলে বিষয়টি কীরকম। স্পিকারের কাছে বা সংসদীয় কার্যপ্রণালীতে তিনি একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে গণ্য হবেন এবং নিজ আসনের প্রতিনিধি হিসেবে তার বাকি মেয়াদ পূর্ণ করতে পারবেন। তবে এখানে সংবিধানের আরও বেশ কিছু অনুচ্ছেদ রয়েছে, যেমন ৭০ অনুচ্ছেদ যেটি বলছে, সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, সেখানে কিন্তু একটি আসন, সেই আসন শূন্য হওয়ার প্রধান শর্ত এই বিষয়ে কিন্তু বলা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে একটি আসন তখনই শূন্য হবে যখন একজন সংসদ সদস্য নিজ ইচ্ছায় পদত্যাগ করেন অথবা সংসদে দলের নির্দেশনা যেটি থাকে সেই নির্দেশনার বিপক্ষে ভোট দেন। তবে দল যদি তাকে বহিষ্কার করলে কিন্তু সেটি এই সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ সেটির আওতায় কিন্তু পড়ছে না। এবং শুধু এটিই নয়, এরকম বেশ কিছু আমরা দেখেছি যে বেশ কিছু এই ধরনের যে অনুচ্ছেদগুলো রয়েছে সেখানে কিন্তু আরও বেশ কিছু জিনিস পরিলক্ষিত করার মতো। যেমন এই সংবিধানেরই ৬৬ নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হচ্ছে যে এমপি পদ হারানোর কিছু অযোগ্যতার ব্যাপারে বলা হয়েছে, যেখানে রয়েছে ফৌজদারি মামলার ব্যাপারে বলা হয়েছে যে ফৌজদারি মামলায় ২ বছরের কারাদণ্ড, দেউলিয়া হওয়া, বিদেশি নাগরিকত্ব গ্রহণ এবং অপ্রকৃতিস্থ হওয়া। অর্থাৎ এইগুলোর মধ্যে কিন্তু কোথাও দল থেকে বহিষ্কার হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে উল্লেখ নেই। এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ যেটি রয়েছে সেটির ব্যাপারে একটু বলতে চাই যে সেখানে আরপিও মূলত নির্বাচন পরিচালনার আইন এবং নির্বাচিত হয়ে শপথ নেয়ার পর কোনো এমপির পদ বাতিলের যে এখতিয়ার আরপিও বা নির্বাচন কমিশনের নেই এবং সেটি আসলে সম্পূর্ণরূপে সংবিধান দ্বারাই নিয়ন্ত্রিত হয়। যেহেতু এখানে আমরা যেটি দেখেছি যে পরবর্তীতে দেখা যায় যে এখানে এই আইনগুলো রয়েছে, সেই আইনগুলোর ব্যাপারে কিন্তু যদি আমরা পর্যালোচনা করি যে সেখানে বেশ কিছু ব্যাপার রয়েছে। এই ব্যাপারগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে এক্ষেত্রে যে আসলে কিন্তু কোনো সিদ্ধান্তর ব্যাপারে কিন্তু বলা সম্ভব হচ্ছে না এবং এটি আসলে এখানে বেশ কিছু জিনিস রয়েছে এবং সেই জিনিসগুলোই পরবর্তীতে নির্ধারিত করবে যে সংসদে তার তার যে পদটি সেটি থাকবে নাকি থাকবে না। লোপা। তানভীর মৌসুম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
দর্শক, সাতক্ষীরা 4 আসনে জামাতের এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আমরা এই বিষয়ে জানবো। সাতক্ষীরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, গাজী নজরুল ইসলামের বহিষ্কারাদেশের পর সাধারণ মানুষ কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন? গাজী নজরুল ইসলামের বহিষ্কারের পর যেখানে যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে আমার কথা হয়েছে, আমি রয়েছি সাতক্ষীরা শ্যামনগর যে 4 আসন, সেই 4 আসনে, এবং এখানকার জনগণ যেটি বলছেন যে সে যে দলেরই হোক না কেন, সে যদি অপরাধ থাকে তাকে দল থেকে যে বহিষ্কার করা হয়েছে এটিকে তারা সাধুবাদ জানাচ্ছে। পাশাপাশি সে দলের যারা কর্মী সমর্থক রয়েছে তারাও বলছেন যে অপরাধ তদন্ত করে প্রমাণিত হওয়ার ফলেই কিন্তু এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং দলের নেতা কর্মীরা এই অন্যায়ের কোন ছাড় দিতে চান না। তারা স্পষ্ট ভাষায় বলছেন যে শুধু তাকে দল থেকে বহিষ্কার করলেই হবে না, তাকে এমপি পদ থেকেও সরাতে হবে, যেন অন্য কোনো হুজুর বা অন্য কোনো দলের কর্মী সমর্থক বা এমপি অন্য কেউ যেন এমন কোনো কর্মকাণ্ডে আর দ্বিতীয়বার সাক্ষী হতে না হয় কর্মী সমর্থকদের। তারা নানাভাবে নাজেহাল হচ্ছেন, মানুষদের কাছে অপদস্থ হচ্ছেন। এভাবেই কিন্তু কর্মী সমর্থকরা আমার কাছে অভিযোগ করে বলেছেন। পাশাপাশি যে সাধারণ মানুষ তারাও কিন্তু একই বাক্যে বলছেন যে যে অপরাধটি তিনি করেছেন তার জন্য শাস্তি হওয়া উচিত। তার পাশাপাশি যে সচেতন নাগরিক সমাজের ব্যানারে যে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে, যে এমপি তারা দল থেকে বহিষ্কার এবং এমপি পদ থেকে অপসারণ বা পদত্যাগের যে দাবি করেছিল, এর মধ্যে জামাত ইসলাম দল থেকে তাকে বহিষ্কার করেছে। এবং আমরা যদি জানতে পেরেছি যে সেই সচেতন নাগরিক কমিটির ব্যানারে যারা মিছিল করেছে তারা এর মধ্যে কিন্তু বিভিন্ন তারা একত্রিত হচ্ছেন, যে তাদের একটি কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে তারা একটু পর হয়তো আনন্দ মিছিল অথবা মিছিল বিতরণ এমন একটি কর্মসূচি পালন করবেন আমরা জানতে পেরেছি। তবে আরো পরে হয়তো সেই ব্যাপারে আরো বিস্তারিত আমরা জানাতে পারবো। আকরাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিদ্যুৎ বিতরণে সম্পৃক্ত 6টি কোম্পানিকে বেসরকারি খাতে ছাড়তে চায় সরকার। এতে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দুপুরে ঢাকায় আয়োজিত এনার্জি সিকিউরিটি অ্যান্ড ট্রান্সফরমেশন অব বাংলাদেশ শীর্ষক সম্মেলনে এই তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন করে পাইকারি বিক্রি করতে পারে, তবে গ্রাহক পর্যায়ে বিতরণের কাজটি বেসরকারি খাতেরই করা উচিত। দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও বিল আদায় নিশ্চিত করতে এই পরিকল্পনা করছে সরকার। এছাড়া মন্ত্রী জানান, কারিগরি কারণে এলএনজিবাহী জাহাজ ভিড়তে পারেনি, সে কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। জানান, উচ্চ মূল্যে এলএনজি কিনতে বাধ্য হচ্ছে সরকার, কিন্তু সেটাই জনগণকে দিতে হচ্ছে ভর্তুকি মূল্যে। মন্ত্রী জানান, সব পক্ষের সহায়তা পেলে এই মেয়াদে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এই বিদ্যুৎ ব্যবহারে ট্যাক্স মওকুফ সুবিধা পাবেন গ্রাহকরা। বিদ্যুতের বকেয়া যেখানে যান সেখানেই তো আপনার মানুষ দিতে চায় না। তো সেই জন্য আমি মনে করি যে প্রাইভেটদের হাতে জিনিসটা গেলে অ্যাকাউন্টেবিলিটি বেশি থাকে এবং কালেকশনটা বেশি হবে এবং দেশের দায়ও কমবে। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ডিজেল মজুদ আছে 31 দিনের, অকটেন 36 দিনের, পেট্রোল 25 দিনের। সংকট না থাকলেও এ নিয়ে কোনো কোনো গণমাধ্যম গুজব ছড়াচ্ছে বলে মনে করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে যেসব তথ্য তুলে ধরেন যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, প্রাকৃতিক গ্যাসের কিছুটা ঘাটতি আছে, নতুন গ্যাস উত্তোলন সহ ঘাটতি মোকাবেলার চেষ্টা হচ্ছে। জানান, একটি গুরুত্বপূর্ণ এফএসআরইউ বা ভাসমান এলএনজি টার্মিনালে সমস্যা দেখা দেয় গ্যাসের এই সংকট। দ্রুত এর সমাধান হলে পাম্পে সিএনজির লাইন কমে যাবে, এমনটাই তার প্রত্যাশা। এ সময় তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে, তবে এবার সেভাবে প্রভাব পড়বে না। পরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের যুদ্ধাক্রান্ত দেশ থেকে বাংলাদেশ আনে না বলেও জানান তিনি। অপরিশোধিত তেল ওই অঞ্চল থেকে আনা হলেও বিকল্প পথ খুঁজছে সরকার। যুদ্ধের উপরে আমাদের কারো কোনো হাত নাই। আজকের দিনে আপনাদেরকে দাঁড়িয়ে বলছি যে আগামী 48 দিনের আমার পাইপলাইনে কোনো সমস্যা নাই। তারপরেও আমার অগাস্ট মাসের পুরো আমার যে জ্বালানিগুলো ইম্পোর্ট করার কথা সব আমার ঠিকঠাক আছে, কোথাও কোনো ডিসরাপশন নাই। ফলে জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নেই। বস্ত্র খাতের সমস্যার সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর বৈঠক এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এই খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চায় BTM-এ। তুলে ধরে বস্ত্র খাতের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এই সময়ে সংগঠনের সহ সভাপতি ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমকে BTM-এ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বস্ত্র খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এরই মধ্যে 5% প্রণোদনা সহ নানান পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। জানান, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এই খাতের আর্থিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বস্ত্র শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ উৎসাহিত করা এবং এই শিল্প খাতের দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা চেয়েছে BTM-এ। ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন, এটা কি আরো কিভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন। আমাদের বন্ধ আর অর্ধ বন্ধ দুটোই আমাদের মধ্যে আছে। এগুলা যদি চালু হয় 15 লক্ষ লোকের কর্মসংস্থান ইমিডিয়েটলি সম্ভব। এখন এগুলো চালু করতে হলে যে প্রতিযোগিতামূলক বাজারে যে ডাম্পিং হচ্ছে আমাদের উপরে, সেগুলাও ভাববার বিষয় আছে, ওনাকে আমরা তুলে ধরেছি। সহসাই শেষ হচ্ছে না ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। উল্টো ব্যয় বাড়ছে 54%। বাস্তবায়ন শেষ হবে আরও 4 বছর পর। এই সংক্রান্ত সংশোধনী প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন, নকশা পরিবর্তন ও ডলারের দাম সমন্বয় করতে গিয়েই এই সিদ্ধান্ত। সভায় প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর উত্তরের সাথে দক্ষিণের যোগাযোগ সহজ করতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ শুরু হয় 2017 সালে। কথা ছিল এর সুবাদে শিল্পাঞ্চলে তৈরি পণ্য কোনো সিগন্যাল ছাড়াই সিঙ্গেল করিডোরে চলে যাবে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত। ঢাকার সাথে যোগাযোগের গতি পাবে 30 জেলার। সেই নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, তবে আংশিকভাবে ব্যবহার হচ্ছে বিমানবন্দর থেকে হাতিরঝিল যাতায়াতে। ব্যয় ধরা হয়েছিল 17,500 কোটি টাকা। যদিও মঙ্গলবার একনেক সভা শেষে জানা গেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে 27,000 কোটি টাকায়। কাজ শেষ হবে 2030 সালে। এই মেগা কাঠামোতে নতুন কিছু অনুষঙ্গ যোগ করতে সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলা হচ্ছে, এক্সপ্রেসওয়ে টঙ্গী ও সাভার অংশে তুরাগ নদের 3টি শাখা অতিক্রম করবে। এখানে নৌপথের নাব্য বাড়ায় উঁচু করতে হবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ভবন ও টোল প্লাজার প্ল্যাটফর্ম। রেলওয়ের ভবিষ্যৎ ট্রানজিট করিডোরের সাথে সামঞ্জস্য রেখে বাড়াতে হবে স্প্যানের দৈর্ঘ্য। বাইপাইলে সাভার নবীনগর সড়কে যুক্ত হবে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। এর বাইরে শাহজালাল বিমানবন্দরে 3rd টার্মিনালে সরাসরি সংযোগ দিতে কাওলায় তৈরি হবে অতিরিক্ত প্রবেশ ও বের হওয়ার র্যাম্প। ইউটিলিটি লাইন মানে স্থানান্তরের যেটা মূল ডিপিপিতে সেখানে ছিল না, যার ফলে ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে, আর 5টি নতুন অঙ্গ সংযোজনের খরচ বৃদ্ধি পেয়েছে। এই দুটোই আসলে মূলত খরচ বৃদ্ধি, বাকিটা মূলত ডলারের রেট সমন্বয় এবং তদনুযায়ী যে ভ্যাট ট্যাক্সের হিসেব সেটা যুক্ত করা। 80%। এর বাইরে সারা দেশে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে নতুন 2082 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় একনেক। সবুজ সংকেত আসে বাপেক্স ও পেট্রো বাংলার 3টি কূপ খননের উদ্যোগে। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সমন্বিত উন্নয়নে অনুমোদন হয় 1,500 কোটি টাকার নতুন প্রকল্প। ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে আলাদা নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাজেট যেভাবে নির্ধারিত হচ্ছে, ব্যয়টা যেভাবে নির্ধারিত হয়, রেট শিডিউল, এই সমস্ত প্রশ্ন কিন্তু বারবার প্রসঙ্গ এসছে এবং সেগুলোর বিষয়ে বারবারই একটা সাধারণ নীতিগত সিদ্ধান্তের দিকে যে প্রয়োজনীয়তা সেটা দেখা দিয়েছে এবং সেই অনুযায়ী কিভাবে সেই নীতিগত সিদ্ধান্তগুলো গ্রহণ করা যাবে তার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। কোনোটাতে কমিটি গঠন, কোনোটাতে হচ্ছে তদন্ত, এবং সেইভাবে পরবর্তী সভায় সেই সিদ্ধান্তগুলো গৃহীত হবে। একনেক সভায় 14,041 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের প্রতি জোরালো সমর্থন আছে যুক্তরাষ্ট্রের। রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে এর বাস্তবায়ন করবে বলে আশা ওয়াশিংটনের। দুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই আশাবাদের কথা জানান। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এনসিপির মুখপাত্র দাবি করেন, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আগে কথা হয়নি এনসিপির। রাষ্ট্রদূতের কাছে তুলে ধরা হয়েছে নানা জিজ্ঞাসা।
দুপুরে রাজধানীর বাংলা মোটর এলাকায় এনসিপির কার্যালয় পরিদর্শনে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। সাথে ছিলেন রাজনৈতিক কর্মকর্তা এরিক গিলান ও জেমস স্টুয়ার্ট। প্রায় ১.৫ ঘন্টার বৈঠকে রাজনৈতিক ও সমসাময়িক নানা বিষয়ে হয় আলোচনা। প্রাধান্য পায় ঢাকা ওয়াশিংটনের বাণিজ্য চুক্তি ও জুলাই সনদ বাস্তবায়নে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ব্যবস্থা। বৈঠক শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে। ট্রেড এগ্রিমেন্ট হওয়ার আগে আমাদের কোনো আলোচনা হয়নি। এই বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারকেও, আমেরিকান এম্বাসিকেও, তাদেরকেও বারবার আমরা পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা বলেছি যে ইউ শুড হ্যাভ আমাদের সাথে আলোচনা করাটা প্রয়োজন ছিল আর কি, অ্যাজ এ স্টেক হোল্ডার। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেটি বিবেচনায় দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে বলেও জানান আসিফ মাহমুদ। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে দলের রূপরেখা মার্কিন প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করে এনসিপি। এ সময় সনদ বাস্তবায়ন ও সংস্কার সমর্থন জানিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক সংলাপে গুরুত্ব দেন মার্কিন রাষ্ট্রদূত। রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন এবং তারা এটার জন্য সরকার দল জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। বৈঠকে জাতীয় নাগরিক পার্টির ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। একই ভবনের বাসিন্দা, উপর নিচের ফ্ল্যাটে ছিল নিয়মিত যাতায়াত। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিবেশীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি করেছেন অপর এক ফ্ল্যাট মালিক। এই ঘটনা রাজধানীর কামরাঙ্গীর চরের। এরই মধ্যে মূল পরিকল্পনাকারী গৃহবধূ জেসমিন সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর কামরাঙ্গীর চরের মাহদিনগরের রক্সিগলি এলাকায় 10 তলা ভবনের 5 তলার একটি ফ্ল্যাটে ডাকাতরা হানা দেয়। বাসা দেখার নাম করে ভেতরে ঢুকেই ফ্ল্যাটের 3 নারীর হাত পা বেঁধে ফেলেন। এরপর নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় তারা। সিসি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে এই ডাকাতির মূল পরিকল্পনাকারী 7ম তলার ফ্ল্যাটের মালিক জেসমিন। সরকারি চাকরিজীবী প্রতিবেশীর ফ্ল্যাটে নিয়মিত যাতায়াতের সুবাদে পেনশনের টাকার খবর পান আসামি জেসমিন। ছক কষেন ডাকাতির। জিয়াসমিন ওরফে ইয়াসমিন নামে এক গৃহবধূ এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা দেখলাম পুরো ডাকাতির পরিকল্পনা, বাস্তবায়ন এবং ডাকাতি শেষ হওয়ার পর পর্যন্ত একক নেতৃত্ব সেই দিয়েছে। ডাকাতির পর ভুক্তভোগীদের সাথে থানায় এসে মামলার সাক্ষীও হয়েছিলেন জেসমিন, অথচ তিনিই 5 জনকে পাঠিয়েছিলেন ফ্ল্যাটে। লুটের পর জনপ্রতি 1 লাখ করে টাকা ভাগ বাটোয়ারা করে নেন তারা, কিন্তু এরপরই পুলিশের তদন্তে ধরা পড়ে সব। এখানে আরেকটা মজার তথ্য হচ্ছে, এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত জিয়াসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসাবে সে রেখেছে। আসামিরা পেশাদার ডাকাত দল নাকি শৌখিন, তার তদন্ত চলছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। তার ইতিপূর্বে এরকম ডাকাতির তথ্য আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করে দেখছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে এক রাতেই বিএনপি কর্মী সহ প্রকাশ্যে 2টি হত্যাকাণ্ড ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে সবুজবাগ ও হাজারীবাগে 2 জন খুন হন। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের পর প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। চলতি বছরের জুন পর্যন্ত রাজধানীতে 122টি হত্যাকাণ্ড দেখেছে, গড়ে প্রতি মাসে 20টি খুন। তবে পুলিশের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। মোহাম্মদপুর সহ প্রায় প্রতিদিনই হত্যা, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। প্রকাশ্যে অপরাধীরা ব্যবহার করছে দেশীয় ধারালো অস্ত্র, এমনকি বিদেশি অস্ত্র দিয়ে গুলির ঘটনাও বাড়ছে।
সবশেষ মঙ্গলবার রাতে রাজধানীর হাজারীবাগের শাহ আলম গলির মন্দিরের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন ওরফে বুলেট নামে এক যুবক নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর 5টার দিকে তার মৃত্যু হয়। স্বজনরা জানান, খুন হওয়ার আশঙ্কার কথা বেশ কয়েকবার পরিবারকে জানিয়েছিলেন সাগর। কয়েকদিন ধরে খালি কইতেছে আমার মাইরা লাইব আর ভিতরে আতঙ্ক ঢুকাই দিছে। কালকে রাতে বাইরেছে তো ইমনে আইছে, ইমনের লগে বাইরেছে তো ইমনে বাইরেছে বলে ইমনে জানে এগুলো কিছু জানে কে মারছে ঘটনাস্থলে ইমন ছিল। পুলিশের ধারণা মাদককে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড। সিসি ফুটেজ দেখে হত্যাকারী শনাক্ত করা হচ্ছে বলে জানায় হাজারীবাগ থানা পুলিশ। নিহত ব্যক্তির বিরুদ্ধেও মাদক ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, প্রস্তুতি সহ মাদক সহ 11টা মামলা আছে আর কি। হ্যাঁ, ভিকটিমের বিরুদ্ধে বিভিন্ন সময় আমরা অ্যারেস্ট করছি। চুরি, ছিনতাই, ডাকাতি, প্রস্তুতি বিভিন্ন মামলায় অ্যারেস্ট করছি। এদিকে গতরাতেই সবুজবাগে বিএনপি কর্মী হত্যার শিকার হয়েছেন। সিসি ফুটেজে দেখা যায় প্রকাশ্যে বিএনপির এই ওয়ার্ড কর্মীকে এলোপাথারি কুপিয়ে 2 হাত আলাদা করে ফেলে সন্ত্রাসীরা। ডিএমপির তথ্য বলছে গত 6 মাসে 122টি হত্যাকাণ্ড হয়েছে রাজধানীতে, গড়ে প্রতি মাসে 20টি হত্যার ঘটনা। তবে পুলিশের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এখানে মার্ডারের যদি কারণ আপনি দেখেন, বেশিরভাগই দেখা যায় যে পূর্ব শত্রুতার কারণে বেশি খুনগুলো হয়। পলিটিক্যাল কিলিং আমার কাছে যে ডেটা আছে তাতে দেখা যাচ্ছে যে স্থিতিশীল, বাড়ছে না। প্রতিটি হত্যার ঘটনায় আসামি গ্রেফতার আছে বলে দাবি পুলিশের। সেই সাথে প্রতিটি ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আগামী বছরের প্রথম দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় একথা জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হয়। মির্জা ফখরুল জানান, 2027-এর শুরুতে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে, যেখানে বিএনপি বা জামায়াত বলে কেউ সুবিধা পাবে না। আইন ভঙ্গ না করলে জনপ্রতিনিধিদের বরখাস্ত করা উচিত না বলেও মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। সতর্ক করে বলেন, ত্রাণ বিতরণের ক্ষেত্রে 2-1 জন্য যেন সবার সুনাম নষ্ট না হয়। দেশে নতুন করে ধর্মের নামে বিভক্তি ও বিভাজনের রাজনীতি করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। সামনে বছর প্রথম দিকে কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই পরিষদের নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি করে বা জামাত ইসলাম করে কোনো সুবিধা কেউ পাবে না, অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন করা হবে না সেটি জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। একই সাথে চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করে থাকা স্থানীয় সরকার আইন 2009-এর 26 নম্বর ধারাটি সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এলজিআরডির সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য সর্বোচ্চ প্রায় 8 লাখ এবং সর্বনিম্ন 5 লাখের কিছু বেশি খরচ নির্ধারণ করে 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে প্রায় 3 থেকে 41,000 টাকা। এজন্য সৌদি কর্তৃপক্ষকে দায়ী করেছে হাব। যদিও বিমান ভাড়া গতবারের তুলনায় যাত্রী প্রতি প্রায় 24,000 টাকা কমিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয় মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করে। আর বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় 3টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। বিশেষ প্যাকেজে খরচ হবে 7,91,000 টাকা। সাধারণ হজ প্যাকেজে খরচ পড়বে 5,95,000 আর সাশ্রয়ী প্যাকেজে ব্যয় 5,13,000 টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার বেসরকারি ব্যবস্থাপনায় প্রতিটি হজ প্যাকেজের খরচ প্রায় 3 থেকে 41,000 টাকা
বেড়েছে। এই জন্য সৌদি কর্তৃপক্ষকে দায়ী করেছে হাব। যদিও বিমান ভাড়া গতবারের তুলনায় যাত্রী প্রতি প্রায় 24,000 টাকা কমিয়েছে সরকার। সৌদি সরকারের যে ডি ক্যাটাগরি সার্ভিস ছিল সেটি তারা প্রত্যাহার করেছে, আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে, যার কারণে সৌদি পর্বের খরচ অনেক গুণ বেড়েছে। এখন টোটাল মূল্য হিসাব করতে গেলে আপনাকে এই হজ প্যাকেজ মূল্য বেড়েছে, কিন্তু আগের তুলনা যদি আমরা করি এই হজ প্যাকেজের মূল্য কমেছে। হজে বড় খরচ বাড়ি ভাড়ায়। হাব নেতারা বলছেন প্যাকেজে নির্ধারিত খরচ অনুযায়ী মক্কা ও মদিনায় বাড়ি, হোটেলে আবাসনের ব্যবস্থা করা হবে হাজিদের। নিবন্ধনের পরে আমরা ভাড়া করি, আর আমরা যে হোটেলে রাখবো সেই হোটেলের সাথে ওই হাজিদের সাথে আমরা কন্ট্যাক্ট করি যে আপনার বাড়ি হবে মেরিওটাই, এবং মেরিওটে রেখে আমরা হিলটনে রাখি না, মেরিওটে রাখি, আমরা চেঞ্জ করি না। 31 জুলাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলা আয়োজন করবে হাব। এটা প্রতারিত করলে তার শাস্তি হবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি আবারও বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কে চরাঞ্চলের মানুষ। এর মধ্যে নীলফামারী ও রংপুরে তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। বেলা 12টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির চাপ বাড়ায় দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আগামী 24 ঘন্টায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে শঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বাদ দেওয়ার কারণে প্রয়োজন যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন আমরা পানি পাই না, যখন প্রয়োজন থাকে না তখন আমাদের পানি ছেড়ে দিয়ে আমাদের অনেক ফসলের ক্ষতি, বাড়িঘরের ক্ষতি, গবাদি পশুর ক্ষতি, বিভিন্ন রকম ক্ষতি হয়। আমরা এলাকাবাসী দেখতেছি যে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা এই বিষয়ে আমরা সরকারের কাছে আবেদন করতেছি তিস্তা নদী তাড়াতাড়ি হোক, আমাদের ঘরবাড়ি বাঁচক। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় একদিনেই প্রাণ হারিয়েছে অন্তত 21 জন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এতে বন্যা শুরুর পর গত এক সপ্তাহে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া বন্যায় দিন দিন অবনতির দিকে যাচ্ছে পরিস্থিতি। বর্তমানে বন্যার পানিতে তলিয়ে গেছে 872টি গ্রাম। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 5,64,600 জনে। বন্যার কারণে সড়ক ও রেললাইন তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির উদ্যোগে খোলা হয়েছে 101টি ত্রাণ শিবির। এসব শিবিরে বর্তমানে আশ্রয় নিয়েছেন প্রায় 10,000 মানুষ। পাশাপাশি দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে এখনও উত্তপ্ত ভারতের রাজনীতি। বুধবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ছাত্র তরুণদের উপর হামলার প্রতিবাদে পার্লামেন্ট চত্বরে কালো পোশাক পরে বিক্ষোভ করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। পার্লামেন্টেও এই ইস্যুতে হয়েছে বিতর্ক। সরকারি পক্ষের দাবি, শিক্ষার সংস্কার নিয়ে আলোচনায় প্রস্তুত তারা। এদিকে সোমবারের সহিংসতার পর আজও ককরোচ জনতা পার্টির অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে দিল্লির যন্তর মন্তরে। পার্লামেন্ট চত্বরে কালো পোশাকে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের অবস্থান। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের পর বুধবার এই প্রতিবাদ কর্মসূচি দলগুলোর। শিক্ষার্থীদের দাবিগুলো ন্যায্য এবং তারা তাদের অধিকারের কথা বলছে। শিক্ষার বাজেট 1.4 লাখ কোটি রুপি, অথচ আপনারা আদানি ও আম্বানির 16 লাখ কোটি টাকার ঋণ মওকুফ করে দিচ্ছেন। বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। শান্তিপূর্ণ প্রতিবাদে অগণতান্ত্রিক কিছু নেই, কিন্তু শিক্ষার্থীদের সাথে এবং পার্লামেন্টে যা ঘটছে তা অগণতান্ত্রিক। এদিকে পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনেও বিতর্ক হয়েছে ছাত্র আন্দোলন নিয়ে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। ন্যায্য দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সোমবারের পুলিশি সহিংসতায় ক্ষোভ ঝেড়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এটি কংগ্রেস, সমাজবাদী পার্টি বা বিজেপির কোনো বিষয় নয়, এটি শিক্ষার্থী ও যুবকদের বিষয়। সরকার যেভাবে শিক্ষার্থীদের মারধর করছে তাতে আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করতে বাধ্য হয়েছি। জবাবে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু দাবি করেন প্রশ্ন ফাঁস ইস্যুতে আলোচনায় প্রস্তুত সরকার, তবে আলোচনা হতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে।
গত 3 দিন ধরে আমরা বলে আসছি সরকার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমাদের অবস্থান আলোচনা হতে হবে নিয়ম মেনে। সরকার চায় দেশের তরুণদের ভবিষ্যতের স্বার্থে একটি গঠনমূলক আলোচনা হোক। বুধবারও দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টি। তাদের আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দিচ্ছেন অনেক রাজনীতিবিদ, সেলিব্রিটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ফিলিপাইনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ম্যানিলা সফরের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বুধবার আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং জোটের অংশীদার দেশগুলোর সঙ্গে বৈঠকে যোগ দিতে ম্যানিলায় পৌঁছান রুবিও। এ সময় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক সংঘাত থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। তাদের অভিযোগ, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ানোর জন্য ওয়াশিংটনই দায়ী। বিক্ষোভ চলাকালে পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র, ইরান নতুন করে উত্তেজনা এবং দক্ষিণ চীন সাগরে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফিলিপাইনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে এসব বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তিনি। সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে বিদায়ী নৌবাহিনী প্রধানের দূরদর্শী নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক সহযোগিতা, দিক নির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তির মধ্যে অনৈক্য ও দ্বন্দ্ব পরাজিতদের পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বিজয়নগরে দলীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, পক্ষ শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও অভ্যুত্থানের কথা মাথায় রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুজিবুর রহমান মঞ্জু বলেন, কোটা সংস্কার আন্দোলনকে স্বৈরাচার বিরোধী বৃহত্তর গণ অভ্যুত্থানে পরিণত করার ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় নেতা ও মাদ্রাসা শিক্ষকদের প্রত্যক্ষ ভূমিকা ছিল। তাদের এই অংশগ্রহণ অভ্যুত্থানকে দেশের সর্বত্র ছড়িয়ে দেয়। জনতার নানা অংশ যেভাবে আমরা যদি ন্যায়ের পক্ষে নামতে পারি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে আমাদেরকে কেউ হারাতে পারবে না। আজকে আমরা যারা বিজয়ী শক্তি, আমাদের মধ্যে নানা মত পথের পার্থক্য তৈরি হয়েছে। সময় সুযোগ পেলেই, প্রসঙ্গ পেলেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গেল 24 ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরও 6 জনের। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে প্রাণহানির সংখ্যা 800 ছাড়ালো। 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 1037 জন। সিলেটে হাম উপসর্গে মারা যাওয়া 2 জনই শিশু। এই নিয়ে সিলেটেই প্রাণ গেল 107 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 71 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 227 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে। ছোঁয়াচে এই রোগ নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। বাবা প্রবাসী, তাই টাকার লোভে তার 7 বছর বয়সী সন্তানকে কৌশলে অপহরণ করে বাবার মামাতো ভাই। লক্ষ্য, মোটা অঙ্কের মুক্তিপণ আদায়। চাঞ্চল্যকর এই ঘটনা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। তবে শেষ রক্ষা হয়নি। সিসি ক্যামেরায় গতিবিধি দেখে অপহরণকারী চক্রের 3 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় শিশুটি। অপহরণের একদিন পর নিজের সন্তানকে ফিরে পেয়েছে বাবা। এই অশ্রু আনন্দের। তবে কিভাবে রাঙ্গুনিয়া থেকে অপহরণ হয়েছিল শিশুটি, কারাই বা করেছিল অপহরণ, কী ছিল উদ্দেশ্য, সে গল্প আরও ভয়াবহ। গত 20 জুলাই সকালে রাঙ্গুনিয়ার একটি স্কুল থেকে এই সিএনজি অটোরিকশা যোগে অপহরণ করা হয় 7 বছর বয়সী শিশু ওয়াসিফা জান্নাতকে। বলা হয় তার বাবা হাসপাতালে, সেখানেই নেওয়া হচ্ছে তাকে। পরে বাসায় না ফেরায় পুলিশকে জানায় পরিবার। সিএনজি চালকদের সাথে যাদের উঠা বসা আছে এদেরকে আমরা দেখাই, তখন একজনকে আমাদেরকে এটা শনাক্ত করে দেয়। তো ওইটার সূত্র ধরে কিন্তু আমরা তাকে প্রথমে ওই সিএনজি চালক তাকে আমরা ধরি। এই সিএনজি চালককে ধরার পরে সিএনজি চালক তখন সিএনজি চালকের সাথে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে বলে যে এটা মূল যে পরিকল্পনাকারী, যে মূল যে অপহরণকারী সেটা হচ্ছে ফাইসাল। উদ্ধারে শুরু হয় পুলিশি অভিযান। সিসি ক্যামেরায় অটোরিকশার গতিবিধি দেখে গ্রেপ্তার করা হয় চালক রাকিবকে।
তার দেয়া তথ্যে একে একে ধরা পড়ে ফয়সাল ও জাহাঙ্গীর আলম। ফয়সালের বাসায় পাওয়া যায় শিশুটিকে। পুলিশ জানায় গ্রেপ্তার ফয়সাল শিশু ওয়াসিফার বাবার আপন মামাতো ভাই। নিখোঁজের পর শিশুটিকে উদ্ধারে তার পরিবারের সাথে একাধিকবার থানা ও অন্যান্য স্থানে গিয়ে নিজেই খোঁজাখুঁজির নাটক করে যাতে সন্দেহ না করে। এই পরিবারের সাথে কিন্তু সে খোঁজাখুঁজি করছে, এই খোঁজাখুঁজি বিভিন্ন জায়গায় গেছে। ইভেন ওই মাজারে যে দোয়া করে বা ওই যে উদ্ধারের জন্য যে মাজারে যে ওই চিহ্নে দেওয়া বা এইরকম কার্যক্রমে কিন্তু সে অংশগ্রহণ করছে। মানে সকল কার্যক্রম কেউ যেন তাকে বিন্দুমাত্র যেন সন্দেহ না করে, এবং আমরাও কিন্তু প্রথম দিকে এবার করে নাই। পুলিশ দ্রুত তৎপর হওয়ায় মুক্তিপণ চাওয়ার সুযোগ পায়নি অপহরণকারীরা। নিখোঁজের ২৪ ঘন্টার মধ্যে সন্তানকে ফিরে পেয়ে খুশি বাবা মা। আপন মামাতো ভাই এমন কাজ করবেন কখনো ভাবেনি শিশুটির প্রবাসী বাবা। তার ধারণা প্রবাসে অনেক টাকা কামিয়েছেন, এমনটা ভেবেই টাকার লোভে এই কাজ করেছে ফয়সাল। অনেকজন অনেক কথা বলে, টাকা আছে বিদেশ থেকে বসে খাইতেছে। আমার সাথে ওনার সম্পর্ক ছিল ভালো, আমার বাড়িতে আসতো, আমি মামাতো ভাই হিসেবে আমাকে সম্মান করতো, আমি ওনাকে স্নেহ করতাম। আমি আমার মেয়েকে আমি জীবিত ভাবো বুঝে আমি এটা কল্পনা করি নাই। আমি আমার মেয়ের জন্য আমি বলতেছি যে আমার মেয়েকে যদি আমি জীবিত পাই আমি জানের বদল জান দিব, আমি ছাগল দিব, মুরগি দিব, আমি এরকম করে মানছি। শিশুটির বাড়ি রাঙ্গুনিয়া থানার পশ্চিম সরবভাটা ইউনিয়নে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এখন একই কাতারে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্ট। 2026 সালের মাঝামাঝি সময়ে এসে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 97তম। এর আগে ছিল 100তম। এবারের সূচকেও যথারীতি শীর্ষে আছে সিঙ্গাপুর, আর সবার শেষে আফগানিস্তান। মঙ্গলবার এই তথ্যসূচকটি প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসা মুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায় তার উপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে $1 লাখ মার্কিন হস্তান্তর করেছে চীন। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান যে কোনো দুর্যোগে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে চীন। সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্টের প্রধান কার্যালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় চীনা রাষ্ট্রদূত সাম্প্রতিক দুর্যোগের ঘটনায় বাংলাদেশের মানুষের প্রতি চীনের জনগণের সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম চীন সরকার ও সে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের মানুষ যখনই দুর্যোগ বা সংকটের মুখোমুখি হয়েছে তখনই চীন দ্রুততম সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রতি বছর দুর্যোগ প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ এবং বন্যা মোকাবেলার সরঞ্জাম দিয়ে সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে চীন। গত বছর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে উদ্ধার সামগ্রী প্রদান করা হয়েছিল, যা চলমান বন্যা মোকাবেলায় কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতেও বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।